জৈব যৌগের নামকরণ থেকে প্রশ্ন একটা বলা যায় শিওর একটা আসবে। মানে জৈব যৌগের নামকরণ থেকে মিস যাই না, যে কোনো জায়গায় সেটা ফার্স্ট হোক বা যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার জৈব যৌগের নামকরণ থেকে প্রশ্ন আসে না, খুব কমই হয়, মেডিকেলে আসে না শুধুমাত্র। ঠিক আছে। তো এখন জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন ধরনের রুলস আছে। তো আমরা জানি যে চেইন রুলসটা আছে, আমরা একটা শিকল ধরি, সেই শিকল ধরে কার্বন সংখ্যার নাম ই করি, আমরা মানে নাম্বারিং করি, নাম্বারিং করে তারপর আমরা নামকরণটা সেটা করি। ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে কি, এইটা যৌগ দেওয়া আছে, যৌগটার নামকরণ করতে হবে আমাদের। তাহলে আমরা যৌগটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে মানে আমরা গাঠনিক সংখ্যাটা লিখে ফেলি। তো দেওয়া আছে আমাদের কি, CH3 দেওয়া আছে তিনটা, মানে তিনটা মিথাইল মূলক আছে। আর কার্বন দেওয়া আছে একটা, তার মানে কার্বন একটা, তিনটা কি থাকবে, CH3 মূলক থাকবে, মানে মিথাইল মূলক। CH3, CH3। ঠিক আছে। তার সাথে কি আছে, একটা আর একটা কার্বন আছে, তাই না? এই কার্বনের সাথে কিন্তু একটা কার্বন আছে, এখন আছে কি, দুইটা হাইড্রোজেন আছে, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে। CH2 দিলাম আমরা, তারপর আবার কি, আবার সি, এই সি। এখন দেখো CH3 কয়টা আছে, দুইটা আছে, আমরা দিলাম CH3 দুইটা, CH3। তারপর আমরা কি দিতেছি, আবার এই যে CH3টা আছে, এখানে আমরা CH3 আবার দেবো, so এখানে এইচ হবে একটা হাইড্রোজেন, বা নিচে দিতে পারি আমরা চাইলে, CH3। ঠিক আছে। এখন এই যৌগের সংকেতটা কিন্তু আমরা করে ফেলছি, যৌগের সংকেতটা গাঠনিক সংকেতটা কিন্তু আমরা লিখে ফেলছি। এখন আমরা যৌগের নামকরণ করব, কিভাবে করব? আমরা দেখো সবচেয়ে বড় শিকল কোনটা হবে, এই যে সবচেয়ে বড় শিকলটা, এই শিকল ধরে আমরা নামকরণ করব। এখন কোন দিক দিয়ে নামকরণ করলে আমাদের যে মূলকগুলো আছে মূলকগুলো আগে আসবে, এখানে কিন্তু মিথাইল মূলক আছে, তার মানে আমাদের মিথাইল মূলকগুলো আগে আসতে হবে। তো আমরা যদি এই পাশ দিয়ে নামকরণ করি, এক দুই এইভাবে, তাহলে কিন্তু আমাদের এটা 2 নম্বরে পড়তেছে। আমরা যদি এইভাবে করি, এক দুই তিন চার, তাহলে কিন্তু আমাদের সেটা 4 নম্বরে পড়তেছে। তাহলে কি আমাদের সবচেয়ে যেটা কাছে হবে সেই নাম্বারিংটা আমাদের ধরতে হবে। তাহলে আমাদের নাম্বারিংটা কিভাবে ধরবো, দেখো, তাহলে আমরা ধরবো কি, এটা এক ধরবো, এটা দুই, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। দেখো যে কার্বন সংখ্যা কয়টা, এক দুই তিন চার পাঁচ, যেহেতু 5টা কার্বন তাহলে সেখানে কি হবে, পেন্ট হবে, পেন্ট। এখন আমরা জানি না এটা যৌগটা কি, এখানে কোনো ডাবল বন্ড আছে, নাই, এখানে কোনো ট্রিপল বন্ড আছে, নাই, তার মানে যৌগটা কি, অ্যালকেন, মানে পেন্টেন। এটা যে পেন্টেন আমরা শিওর হইলাম, দেখো কোন জায়গায় পেন্টেন আছে, এখানে পেন্টেন আছে, এখানে পেন্টেন আছে, এখানে পেন্টেন আছে, এখানে পেন্টেন নাই, মানে এটা বাদ, প্রথমে 3 নম্বর অপশনটা বাদ, পেন্টেন এখানেও আছে, মানে 4টার মধ্যে যে কোনো একটা হবে। এখন কোন পেন্টেন হবে, দেখো এখানে 2 নাম্বার কার্বনে দুইটা আছে মিথাইল মূলক, আবার তিন চার, 4 নাম্বার একটা আছে, তার মানে কি 2 নাম্বার কার্বনে দুইটা আছে, মানে 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে, আর একটা আছে কি 4 নাম্বার কার্বনে, কি মূলক, মিথাইল মূলক। কয়টা মিথাইল, তিনটা মিথাইল। এখন তিনটা মিথাইলকে একসাথে বলা হয়েছে তোমার ট্রাই মিথাইল। তার মানে কি হবে, 2 2 4 ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল। আর আমরা কি পাইছিলাম, যৌগটার নাম পেন্টেন, পেন্টেন। ঠিক আছে। 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন, পাওয়া গেছে অ্যান্সারটা। আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখি। এখন বলছে যে নিচে কোনটি সঠিক। এখন আমরা নিচে কোনটি সঠিক বের করতে হবে। এখন আমাদের এখানে যৌগের নাম দেওয়া আছে আর গাঠনিক সংকেত দেওয়া আছে। দেখো এখানে বলছে প্রোপেন, এটা কি প্রোপেনের সংকেত? না। কেন না? কারণ প্রোপেন আমরা জানি প্রথমে কি, মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেনের 3 কার্বন থাকে, এখানে কার্বন সংখ্যা কয়টা, একটা, দুইটা, তার মানে এটা কি প্রোপেন না। 2 নম্বরটা দেখি, এটা কি ইথানল? ইথানলের সংকেত আমরা কি জানি, আমরা জানি অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CN। আমি এটা আরেকবার লিখি, ছোট করি একটু কালিটা, CnH2n+1, সাথে কি হবে তোমার, OH। মানে কার্বন সংখ্যা এখানে যা হবে, এখানে একটা বেশি হবে, সাথে OH মূলকটা হবে। কি বোঝা গেছে? এখানে কি হবে তাহলে, কার্বন সংখ্যা কি হবে তোমার, CN, এন এর মান কত এখানে, ইথানল যেহেতু এন এর মান হচ্ছে 2, মানে C2H, 2 2 4 আর 5 OH। দেখো তো হয় কিনা, C2, দুইটা কার্বন আছে, H5 আছে কিনা, 1 2 3 4 5, 5টা আছে, হাইড্রোজেন আছে আর OH। তার মানে সংকেত এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা অ্যালকোহলের সংকেত, তাই না? তার মানে অ্যান্সার কত, বি নাম্বারটা। আচ্ছা, এখন হচ্ছে তোমার আইসোমার, মানে তোমার সমাণু। আর জৈব যৌগের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি বলা হয়, যেই জায়গা থেকে এমসিকিউ আসেই, সেটা হচ্ছে গিয়ে সমাণু টপিকটা। সমাণু থেকে কোনো এমসিকিউ আসে নাই এমন মানে হয় নাই। নামকরণ, সমানুতা, এই দুটো হচ্ছে গিয়ে জৈব যৌগের শুরুর দিকে থাকে। আর শুরুর দিকে মেজর টপিক। আমরা কিন্তু তোমার বিক্রিয়া পড়ি, নামধারী বিক্রিয়া বা বিভিন্ন ধরনের বিক্রিয়া পড়ি, শনাক্তকারী বিক্রিয়া পড়ি। এই বিক্রিয়াগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট তোমার হচ্ছে জৈব যৌগের যে নামকরণটা আছে সেটা, আর তোমার যে সমাণুটা আছে সেই সমাণুটা। এখন আমরা এই সমাণুগুলো কিভাবে বের করতে পারি, দেখো এত এত বড় বড় যৌগে কিন্তু সমাণু বের করা কিন্তু কঠিন। এখন আমরা প্রথমে দেখি এই যৌগটা কি যৌগ, C6H14, এটা কি অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? এটা অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি CN, এই H2n+2।
আর এলকেনের ক্ষেত্রে কি CnH2n, আর অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2, তাই না? এখন এটা হচ্ছে কি তোমার অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংখ্যা আমরা জানি CnH2n+2, যেহেতু এটা হচ্ছে। এখন এই ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি করব, যখন তুমি খেয়াল রাখবা তোমার পরীক্ষা কিন্তু দেখবা যে কার্বন সংখ্যা 1 থেকে 7-এর মধ্যে খুব বেশি এমসিকিউ আসে। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? তোমার যে সমাণু সংখ্যা সেটা হবে হচ্ছে গিয়া 2n-4 + 1 সংখ্যক সমাণু সংখ্যা হবে। এখন দেখো এই এনটা কি, এনটা হচ্ছে কার্বনের যে নাম্বারটা সেটা। এখন এখানে কার্বন আছে কয়টা? 6টা, তার মানে 1 থেকে 7-এর মধ্যে এই রুলসটা মানতেছে, তাই না? তাহলে কি হবে? কার্বন সংখ্যা 6 দাও, 4 দাও, +1 দাও, থাকে কত? 2² + 1, 2 × 2 = 4 + 1 সমান কত? 5। তার মানে সমান কটা থাকবে? 5টা। অ্যান্সার কোনটা? 2 নাম্বারটা। এখানে যদি আমি 3 দিতাম মানে C3, তাহলে কত হতো? 3 × 6 = 8, H8, তাহলে কি হতো? 2^3 - 4 + 1, এটা কি হইতো? কেন হইতো না? কারণ এখানে সর্বনিম্নই থাকতে পারবে তোমার 4। তাহলে কি হবে? 2^0 + 1, তাহলে কত? 1 + 1 = 2। মানে এটা বাই করা যাবে কোন পর্যন্ত? C4H10, এখান থেকে তোমার C7H16 এই অবধি বের করা যাবে। মানে এইখান থেকে তুমি এই অ্যালকেন পর্যন্ত তুমি সমানুটা বের করতে পারবা এই ট্রিক্স খাটায়। ঠিক আছে? এখন দেখো C4H8, এটাকে আমরা সমান আমরা কিভাবে বের করবো? দেখো CnH2n, এটা কিন্তু আমরা করছি। এখন এখানে করার সময় আমরা জানি এখানে তোমার দুইটা সমাণু সম্ভব। একটা হচ্ছে গিয়ে তোমার অ্যালকিন, অ্যালকিন, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে চাক্রিক অ্যালকেন, চাক্রিক অ্যালকেন। এখানে যে দুই ধরনের সমাণু সম্ভব, মানে CnH2n এই গঠনটা থাকলে। এখন কিভাবে হবে সেটা দেখো তো। আচ্ছা, কিভাবে হবে সেটা? এখন C4H8, এটাকে আমরা যদি আমরা প্রথমে যে ইটা লিখি, আমাদের গঠন যেটা মাথায় আসে সেটা যদি আমরা লিখি, তাহলে কি হবে? CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের এক ধরনের গঠন আমার মাথায় আসছে। এখন আমরা যদি সেই ডাবল বন্ডটা যদি আমরা এই কার্বনে পাঠাই দিই তাহলে কি হবে দেখি। CH3 C ডাবল বন্ড CH2, আর এই যে কার্বনটা, এই কার্বনের সাথে কি হবে? CH3, আমরা দুইটা গঠন পাইলাম। এখন আমাদের আরো কয়েকটা গঠন লাগবে। আরেকটা গঠন হতে পারে, সেটা যদি আমরা কি করি, মানে মাঝখানে রাখি দ্বিবন্ধনটা। তো CH3CH ডাবল বন্ড CH CH3, এখানে আমরা কি রাখলাম? ডাবল বন্ডটা মাঝখানে রাখলাম। দেখো একবার ছিল এখানে, একবার এখানে, কিন্তু আমাদের কার্বনের যে এটা আছে মানে CH3 যে মূলকটা সেটা কিন্তু আর চলে আসছে। এটার নাম আর এটার নাম কিন্তু আলাদা হবে, তাই না? এটা যদি এক কি হয়, 1 2 3 4, এক বিউটিন, মানে বিউটিন 1, আর এটার নাম কিন্তু আলাদা হয়ে যাবে, আর এটার নামও কিন্তু আলাদা হয়ে যাবে, কারণ এখানে কিন্তু কার্বন 2 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ডটা আছে। এখন দেখো তিনটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমাদের এটা কিন্তু আরো সমানো সম্ভব হইতেছে না। এখন আমরা যাবো কিতে? চাক্রিক অ্যালকেনে। চাক্রিক অ্যালকেন আমরা যদি দেখি, CH2 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 CH2, এই একটা সমাণু সম্ভব। আর একটা সমাণু সম্ভব যদি আমি তিনটাকে একসাথে রাখি, মনে করো তিনটাকে একসাথে রাখলাম, এই তিনটাকে একসাথে রাখলাম, মানে H2, সরি এখানে H2 হবে না, এখানে H হবে, কারণ এখানে আরেকটা আমি আলাদা করে লিখবো। এই আরেকটা সমাণু হলো। মোট সমাণু কয়টা হলো? 5টা। তার মানে এখানে সমাণু আইসোমার কয়টা গঠন করবে? আইসোমার গঠন করবে 5টা। অ্যান্সার কত? 5। এটা কিন্তু তোমার এইভাবে বের করতে হবে। তোমাকে যখন পরীক্ষা বলে দেবে যে এটা থেকে মনে করো যে C4H8, এটা দিয়ে কয়টা সমাণু সম্ভব, তখন তোমার এইভাবে ক্যালকুলেশন করে তারপর বের করতে হবে যে কয় ধরনের গঠন হতে পারে, আমি চিন্তা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, C3H8O, এখন দেখো এই ধরনের সমাণু ক্ষেত্রে আরেকটা টেকনিক আছে। যেমন এই সমাণুটা কিরকম হলো? CnH2n+2O, এই ধরনের গঠন না? এই ধরনের গঠনে আমরা কি কি ধরনের সমাণু পাইতে পারি? একটা পাইতে পারি হচ্ছে তোমার অ্যালকোহল, অ্যালকোহল। আর একটা আমরা যেটা পারি সেটা পাইতে পারি মানে ইথার, সরি, অ্যালকোহল আর ইথারের সমাণু পাইতে পারি। মানে এই ধরনের গঠন থাকলে আমরা দুই ধরনের সমাণু পাবো, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে কি ইথার। এখন আমরা কিভাবে কি করব? দেখো যখন কার্বন সংখ্যার মান যখন 1 হবে তখন সমাণু সংখ্যা 1 হবে। যখন কার্বনের মান 2 হবে তখন উপরেরটা নিয়ে আসো, সমাণু সংখ্যা 1 হবে। যখন কার্বনের মান 3 হবে তখন সমাণু সংখ্যা 1 আর 1 দুইটা হবে। আর যখন কার্বনের সংখ্যা 4 হবে তখন সমাণু সংখ্যা 2 আর 1 3 আর 1 4, 4 হবে। যখন কার্বনের সংখ্যা 5 হবে তখন কি হবে? 4 আর 2 6, 6 1 7 আর 1 8, মানে 8টা সমাণু থাকবে। যখন কার্বনের সংখ্যা 6 হবে তখন কি হবে? 8 4 12, 12 আর 2 14, 15 16, 16টা থাকবে। এইভাবে বের করতে হবে। বুঝা গেছে? তাহলে এখানে কার্বনের সংখ্যা কত? 3, তাহলে সমাণু সংখ্যা কত হবে? 2। এই কার্বন সংখ্যা যখন 3, সমাণু সংখ্যা কত তখন 2। মানে এই শর্টকাটের মাধ্যমে মনে রাখতে হবে। এখন আমরা চাইলে কিন্তু এটা লং টার্মে মনে রাখতে পারি, যেহেতু বলছে যে CnH2n+2O, এটা থাকলে কি হবে? অ্যালকোহল আর ইথারের সমাণুটা হবে।
তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা অ্যালকোহল বানাতে পারি। এখন এই 3 কার্বনের অ্যালকোহল কোনটা? CH3, CH2, CH2, OH। এটা হচ্ছে 3 কার্বনের অ্যালকোহল, মানে আমাদের সামান্য মাথায় কিন্তু চলে আসতেছে CH3, CH2, CH2, OH। এখন এই যেটা কিন্তু এই 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কোনো, কারণ এখানে যে কার্বনটা আছে সেই কার্বনের সাথে কিন্তু একটা কার্বনের মধ্যে আছে, মানে আলফা কার্বন একটাই আছে। বুঝা গেছে? আর এখন এটাকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহলে লিখতে পারি, মানে CH3, CH, CH3। আর এই অ্যালকোহলটা মূলকটা এখানে চলে আসবে। তার মানে এখানে কি দুইটা হয়ে গেল, আমাদের অ্যালকোহলের দুইটা হয়ে গেছে, দুইটা সমান হয়ে গেছে। এখন আমাদের দেখি ইথারের কোনো সমান আছে কিনা। হ্যাঁ, একটা ইথার হবে তো। দেখো, CH3, O, CH2, CH3, এই একটা ইথার। ROR, এটা আর, এটা ও, এটা আর, আর বা আর ড্যাশ যেটাই বলো। ঠিক আছে, এখন বলতে পারো ভাই এটা এইভাবে কেন হলো না, মানে এটা তো একটা সমানু হয়। CH3, CH2, O, CH3। এটা দেখো ঘুরে ফিরে কিন্তু এটা কিন্তু এইটাই, মানে এইটাই আমি এখন উল্টায় লিখলাম, মানে এই পার্টটা আগে লিখলাম আর এই পার্টটা পরে লিখলাম, সেমই কিন্তু, তাই না? আচ্ছা চলো আমরা পরের প্রশ্ন যাই। তাহলে এটা সমাণু কয়টা হলো আমরা দেখি। আর এটা সমাণু কয়টা? দুইটা। সরি, দুইটা না তো, তিনটা হয়। ওয়েট, এটা সমান হবে তিনটা। ঠিক আছে, মানে আমরা ক্যালকুলেশন করে বের করতেছি যে তিনটা সমাণু। ঠিক হলো না কেন? একের ক্ষেত্রে এক, তার এক, দুই, আচ্ছা ঠিক আছে, সরি, এটা এইভাবে না, এটা এইভাবে, এখানে তিন হবে। ঠিক আছে, তোমার এটা তিনটা সমান হবে। আমরা ক্যালকুলেশন করে বের করলাম আর কি। নিচের কোনটিতে টোটোমারিজম দেখা যায়? এখন আমরা জানি সমাণুর ক্ষেত্রে কিন্তু তোমার আছে, গাঠনিক সমাণু আছে, জ্যামিতিক সমাণু আছে। এইগুলো সমাণুর ক্ষেত্রে কিন্তু পার্থক্য দেখা যায়। টোটোমারিজম আছে, মেটামারিজম আছে, তো এই সমাণুগুলো কিন্তু আছে। তো এখন দেখো টোটোমারিজম কিভাবে দেখা যাবে। টোটোমারিজম কিসে দেখা যায় সেটা আমরা জানি। টোটোমারিজম দেখা যাচ্ছে তোমার কিটোনে। কিটোনে তো টোটোমারিজম সমাণু সম্ভব, এটা। আর টোটোমারিজম ক্ষেত্রে কিভাবে বোঝা যাবে যে এটা কি উৎপন্ন করে? টোটোমারিজমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কিটো ইনল যৌগ উৎপন্ন হবে। এখন কিটো ইনল যৌগটা কি? মানে সেই যৌগটা একটা কিটোন হবে, ঠিক আছে, আর সেখানটা অনমূলক থাকবে। এখন অনমূলক মানে কি? অনমূলক মানেই কিন্তু কিটোন। আর অল থাকবে মানে অ্যালকোহল থাকবে। দেখো এখন তোমার কিটোন এটা কিভাবে হয়, এই যে সংকেতটা দেওয়া আছে তোমার এখানে আমি দেখি, এখানে টোটোমারিজম দেখা যাবে কোনটায়। এখানে কিটোন যৌগ কোনটা আছে? একটা, এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে তোমার কিটোন যৌগ। এখন সমাণু কিভাবে দেখা যায় দেখি। C3H6O, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি CH3CO, CH3। এখন এখান থেকে আমরা কি পাবো, কিটো ইনল পাই কিনা দেখি। CH3CO, CH3, কিটো ইনল পাই কিনা দেখি। CH2, এখানে কিভাবে লেখা যায়, দাঁড়াও সেকেন্ড, যদি এটা ভাঙি, ভাঙলে কি হবে, এখানে ডাবল বন্ডটা হবে, কারণ এখানে কিটোন মূলকটা এখানে আছে। ডাবল বন্ডটা এখানে হবে, আর সাথে, সরি এখানে ও লিখতেছি কেন, ডাবল বন্ডটা এখানে হবে, কার্বন থাকবে, আর এই অক্সিজেনটা আছে যে এই ওটা অক্সিজেনের সাথে এখানে ওই তোমার অ্যালকোহল হয়ে যাবে। আর এখানে থাকে কি, যেহেতু ই থাকলো তাহলে এখানে CH3 হবে। এই দেখো, এখানে কিন্তু কিটোনল পেয়ে গেছি আমরা। এখানে দেখো ই থাকবে একটা, ইন থাকবে, ইনল, ইন আর অল। মানে ইন মানে কি, অ্যালকিনের যে ইনটা, মানে ডাবল বন্ড থাকবে একটা, আর অ্যালকোহল মূলক থাকবে, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো আমি যদি এটা নিতাম, সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে কিন্তু এখানে ইন আর অল পাওয়ার সুযোগ হইতো না আমাদের। কারণ আমি যদি এখানে দেখো তোমার যদি ডাবল বন্ড দেই, আর আমি যদি এখানে তোমার কি দিই, কার্বন কিন্তু দুইটা কার্বন, জাস্ট দুইটা কার্বনের ক্ষেত্রে হবে না। এখানে যদি কার্বনের ডাবল বন্ড তিনটা বন্ড থাকতো তাহলে কিন্তু সম্ভব হইতো তোমার ইন আর অল একসাথে রাখা, মানে এখানে ওয়েজ দিয়ে দিতাম, তখন কিন্তু এটা সম্ভব হইতো। কিন্তু যখন আমরা এটা রাখবো তখন কিন্তু আমার কার্বনের হারটা কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা কার্বন কিন্তু আসার মতো স্পেস থাকবে, সেটা কিন্তু হইতেছে না। আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? এখন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কোনটা, আর জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না কোনটা? মনে করো একটা কার্বন আছে, এই কার্বনের 4টা হাত, তাই না? এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, তাহলে কিন্তু এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, করবে নাকি? আবার দেখো, এখানে কার্বনের 4টা হাত, মনে করো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, মানে 4 ধরনের যৌগ আছে। তার মানে কি এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কিন্তু যদি এটা এরকম হয়, এ আছে এখানে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে কি সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? না, করবে না। আবার যদি এই জিনিসটা এইভাবে হয়, মনে করো একটা কার্বন কোনায় কোনায় মিল আছে, মানে এখানে এ আছে, এখানে A আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে সেটা করবে? হ্যাঁ অবশ্যই করবে। শুধুমাত্র এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে করবে না। এখন দেখি আমরা এখানে কোন কোন ক্ষেত্র আছে। দেখো মাঝখানে কিন্তু দ্বিবন্ধন থাকবে দুইটা কার্বনের মাঝখানে,
দেখো দুইটা যে জ্যামিতিক সমান্তরাল প্রদর্শন করে অ্যালকিন, শুধুমাত্র অ্যালকিন জ্যামিতিক সমান্তরাল প্রদর্শন করে। কারা করে? অ্যালকিন। অ্যালকিন। ঠিক আছে। এখন দেখো এখানে দেওয়া আছে CH3 CH2 CH CH2। দেখো এখানে কিন্তু করবে না জানি আমরা। দেখো এখন যদি ডাবল বন্ড করি, এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন চলে আসছে, অলরেডি চলে আসছে কিন্তু দুইটা হাইড্রোজেন, তার মানে এখানে কিন্তু সেম হয়ে গেছে। তার মানে কি এটা সমানতা প্রদর্শন করবে না, মানে জ্যামিতিক সমানতার প্রদর্শন করবে না। এখন যদি আমরা বি নাম্বারটা দেখি, বি নাম্বারের ক্ষেত্রে দেখো দুইটা কার্বন আছে, একটা হাতে থাকে হাইড্রোজেন, একটা থাকে হচ্ছে কি তোমার মিথাইল মূলক, আর একটা কি থাকে, CH3। CH3 এটা করবে না, এটাও করতেছে না। এটা করতেছে, কারণ দুইটা কিন্তু সেম হয়ে গেছে, করতেছে না। তিন নাম্বারটা যদি আমি দেখি তাহলে দেখো কি হইতেছে, দুইটা কার্বন আছে, একটা হচ্ছে CH3 মূলক, একটা হচ্ছে কি হাইড্রোজেন মূলক, একটা হচ্ছে ক্লোরিন মূলক, আর একটা হচ্ছে কি ব্রোমিন মূলক। দেখো এখানে কিন্তু আলাদা আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা। তার মানে কি এটা কি তোমার এই প্রদর্শন করবে, এই যে আমরা এখানে দেখছিলাম ABCD, এটা হলে কিন্তু তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তার মানে অ্যান্সার কি সি নাম্বারটা। বোঝা গেছে? এখন কোন যৌগে অপ্রতিসম কার্বন আছে? এখন অপ্রতিসম কার্বন এটার একটা নাম হচ্ছে কি তোমার কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি, কোন একটা কার্বনের চার হাতে যদি চারটা জিনিস থাকে, মানে চার ধরনের মূলক থাকে, তাহলে সেটাকে বলা হয় কাইরাল কার্বন। মনে করো আমি একটা কার্বন নিলাম, এখানে মনে করো এক হাতে আছে তোমার CH3, আরেক হাতে আছে তোমার আরেক হাতে, সরি কি দিছি এটা, আরেক হাতে আছে মনে করো তোমার OH, আরেক হাতে আছে তোমার হাইড্রোজেন, আরেক হাতে আছে তোমার মনে করো উম কি দিব, আচ্ছা COOH ধরলাম সাপোজ। ঠিক আছে, চার হাতে চার ধরনের মূলক আছে বা চার ধরনের জিনিস আছে, সেটা কি তোমার কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এখন দেখো কোনটার মধ্যে আছে, এখানে দুইটা A আছে, হবে না। এখানে দুইটা A আছে, হবে না। এখানে ABCD, হ্যাঁ চার হাতে চারটা জিনিস আছে, তার মানে এটা কি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। নিচের কোনটি ইলেকট্রোফাইল? এখন দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ইলেকট্রোফাইল কোনটা, নিচের কোনটা নিউক্লিওফাইল, কোনটা ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী, মানে যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। এখানে দেখো PH3, এটার মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে? কিভাবে বুঝবো আমরা? আমরা যদি এটা গঠন আঁকি, দেখো ফসফরাসের ক্ষেত্রে আমরা জানি কয়টা ইলেকট্রন ফসফরাসের, ফসফরাসের 15টা ইলেকট্রন। এখন ফসফরাস যখন 15টা ইলেকট্রন, শেষ শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে। পাঁচটার মধ্যে তিনটা দিয়ে দেয়, তার মানে কি তার দুইটা এক্সট্রা থাকে। তার মানে সে কি, তার ইলেকট্রনের আধিক্য বেশি, মানে আধিক্য আছে, তার কিন্তু ইলেকট্রন ঘাটতি নাই, মানে এটা হবে না। আমি ঠিক দিই কেন, এটা হবে না। NH3 ক্ষেত্রে কি, NH3 ক্ষেত্রেও সেম, নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা থাকে? 7টা থাকে, তার মানে শেষ শক্তি স্তরে কয়টা থাকে? 2 আর 5, মানে 5টা থাকে, তার মানে তিনটা দিলে দুইটা থাকে, এটাও হবে না। এই BF3 ক্ষেত্রে কিন্তু কাহিনীটা ভিন্ন হয়। দেখো BF3 ক্ষেত্রে কি হয়, বোরনের আমরা জানি পারমাণবিক সংখ্যা 5, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p1, মানে শেষ শক্তি স্তরে কয়টা? তিনটা। এখন লোকটার আছেই তিনটা, দিয়েও দিছে তিনটা, তাহলে তার কি ইলেকট্রন ই হয়েছে না, ডিফিসিয়েন্সি হয়েছে না, মানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে না? তার মানে কি তার মধ্যে ইলেকট্রন দরকার, তার আরো ইলেকট্রন দরকার, সে আরো ইলেকট্রন চাবে, তাই না? NCl3 ক্ষেত্রে কি ওই সেম যেটা বললাম, নাইট্রোজেনের কত 7, মানে কত 2 আর 5, সেম ক্ষেত্রে এই NH3 আর NCl3 ক্ষেত্রে সেমই ক্ষেত্র। বুঝা গেছে? তার মানে এটার মধ্যে ইলেকট্রনের কি ঘাটতি আছে, তার মানে এটা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, মানে এটা ইলেকট্রন চাবে আরো। আচ্ছা পরের প্রশ্ন, নিম্নের বিক্রিয়া থেকে পি বের করো। এখন আমরা বিক্রিয়া থেকে পি বের করবো, কারণ এই যে পিটা দেওয়া, এটা দেওয়া আছে, এটা কি, এটা বেনজিন। বেনজিনের সাথে আমরা এটা বিক্রিয়া করবো, এম পাইলাম। সেখানে আমরা মনে করো টিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম, সেখান থেকে এন পাইছি। সেখানে আমরা মনে করো সোডিয়াম নাইট্রেট, নাইট্রাইট, এটা নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, নাইট্রাইট আর এই এর সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করলাম, সেখান থেকে আমরা ও পাইছি। ও থেকে আমরা কি করলাম, পানি আর তাপ দিলাম, তাপ দিলে আমরা কি পেলাম, পি পাইলাম। এখন আমরা পিটা আমরা বের করি, দেখি বের করতে পারি কিনা। এই হচ্ছে গিয়ে আমাদের বেনজিন। বেনজিন যখন তোমার HNO3 আর এই সি এর সাথে বিক্রিয়া করে, তখন সেটা বেনজিন কি উৎপন্ন করবে? বেনজিন উৎপন্ন করবে তোমার নাইট্রোবেনজিন। বেনজিন নাইট্রোবেনজিন উৎপন্ন করবে, নাইট্রোবেনজিন। এখন নাইট্রোর সংকেতটা কি? নাইট্রোবেনজিনের সংকেত হচ্ছে এই বেনজিনের উপরে NO2। এটা কিন্তু প্যারা পজিশন, এটা পি প্যারা পজিশন, এটা মেটা পজিশন, এটা অর্থ পজিশন, PMO, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে। এখন এটা যখন আমরা তোমার টিনের সাথে বিক্রিয়া করবে, টিন আর HCl এর সাথে বিক্রিয়া করবে, তখন কি উৎপন্ন করবে? সে তখন উৎপন্ন করবে হচ্ছে গিয়ে, দেখো কি, অ্যানিলিন উৎপন্ন করবে, অ্যানিলিন। অ্যানিলিনের সংকেত কি, এখানে কি থাকবে, সিম্পলি NH2 থাকবে। এখন এটা যখন আমরা আবার সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করব, NO2, তখন এটা উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট যে আছে, এটা কিন্তু কি করবে তোমার, এই যে ইটা আছে, এই নাইট্রোমূলকটা, সেই নাইট্রোমূলকটাকে কি করবে তোমার রাখবে,
আর এই যে HCl আছে, HCl থেকে Cl মূলকটাকে তোমার পাঠাই দিবে। তখন আমরা কি করব? সরি, এখানে এই দেওয়া হয় নাই। তখন এখানে উৎপন্ন হবে N2Cl, এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমরা ডায়াজোনিয়াম লবণ পড়ছি না, সেটাই কিন্তু এটা। ঠিক আছে, ক্লোরাইড। এখন এখান থেকে যদি আমরা তোমার পানি দেই, পানি দেই আর হিট দেই, তাহলে কি উৎপন্ন হবে? এই যে পানিটা আছে, পানিটা এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করবে ফেনল। ও এইচ, ফেনল। তো আমরা আলটিমেটলি যে আমরা উৎপাদটা পাচ্ছি সেটা কি? ফেনল। মানে এখানে উৎপন্ন হবে ফেনল। ও এইচ, ফেনল। ঠিক আছে, তার মানে পিটা কি হবে? ফেনল উৎপন্ন হবে।